ধরেন এইখানেই সন্ধে হয়ে আসতেছে, তো এইখানেই কোনো একজন ঠিক করলো, আরে তো সন্ধে হয়ে যাচ্ছে, সায়ং সন্ধ্যা করা হয় নাই, এই বলেই সে সঙ্গে সঙ্গে উঠে চলে গেল, সায়ং সন্ধ্যা করার জন্য চলে গেল। পথে যেতে যেতেই কোনো একটি যুবতী মেয়ের সঙ্গে দেখা হলো, তারপরেই ফষ্টি নষ্টি, তারপরেই আকামের মধ্যে জড়ায় পড়লো। সারা সন্ধ্যাও তেজ মারালো, আমার কাছে বসাও হারায় গেল, উয়ের অভিষ্ট লাভও সারা তেজ মারায় গেল সব। এই বলে থামলেন। কিছুক্ষণ থেমেই শ্রী শ্রী ঠাকুর বলছেন, ও যদি সঙ্গে সঙ্গে ছুটে এসে আমার কাছে সব বিষয়টা খোলসা করে কতো, আমি শালা এইখানে বসেই উইয়েক মোল্ড করায় দিবের পারতাম। এরকম ঘটনা যে ঘটেনি তা নয়, ঠাকুর অ্যাওয়ার্ড করছেন কর্মীবৃন্দকে, ভক্তবৃন্দকে, শিষ্য সতীর্থদের তিনি অ্যাওয়ার্ড করছেন। এই একই সঙ্গে কি অভূত ভাবে তিনি প্রসঙ্গকে উন্মোচন করছেন। মানুষ বুঝে যাচ্ছে যে কে কি কাণ্ড ঘটিয়েছে বা ঘটিয়েছে বা ঘটে গেছে। ঠাকুর এইভাবে এই 15 জন মানুষের মধ্যে এই ভাব এবং বোধকে ইম্পার্ট করেছেন। অশ্বিনী কুমার বিশ্বাস, এই অশ্বিনী কুমার বিশ্বাস, তিনি মুক্তার কুষ্টিয়ার মানুষ, তিনি শ্রী শ্রী ঠাকুরকে হিমায়তপুরের মাটিতে সরাসরি প্রশ্ন করছেন, একদম সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করে বলছেন, ঠাকুর আপনি আমাদের কাছে যা বলেছেন, যা চান আপনি কি করলে, কেমন করলে আপনি খুশি হন, কিভাবে চললে আপনি আনন্দ পান, তৃপ্তি পান? শ্রী শ্রী ঠাকুর অশ্বিনী কুমার বিশ্বাসের কাছে দুটো হাত চিৎ করে এসে বললেন, খুব সহজ, খুব সহজ অশ্বিনীদা, খুব সহজ। আপনারা আমাকে লক্ষ্য করেন, আমাকে লক্ষ্য করুন। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি আমার মায়ের জন্য কি করি, কেমন করে করি, কিভাবে করি, আমাকে লক্ষ্য করুন। আমাকে লক্ষ্য করেই আপনারা সেইগুলো আমার জন্য করুন, ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে। এই যে কথাটি বললেন, আমরা জানি ইতিহাস আমাদের কাছে সেই তথ্যই রেখেছেন। এত বড় অমিয় বাণীর গ্রন্থকার, এত বড় ভক্ত শিষ্য, যিনি প্রত্যক্ষভাবে ঠাকুরের প্রায় বিশ্বরূপ দর্শন করে অনুভব করেছিলেন, সেই মানুষ পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের এই আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন, হারিয়ে গেলেন, কিন্তু রেখে গেলেন অমিয় বাণী আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র চেয়েছিলেন এইরকম ভাবে প্রত্যেকটি মুহূর্তে আমি আমার বৃত্তি, আমার অভ্যস্ত সংস্কারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে, আমরা বলি যাজন জৈত্র, এইভাবে যেন আমি জয়ী হয়ে উঠে ঠাকুরের কাছে সবিজের মতো নিজেকে আহুতি দিতে পারি। এই সংগঠিত অস্তিত্ব তিনি চেয়েছিলেন আমার কাছে, প্রত্যেকের অস্থি বৃদ্ধির সাথী সঙ্গী হতে চেয়েছিলেন আমার কাছে। কোনো মানুষকে ফেলে দিতে বলেননি তিনি, এমনকি তার নিন্দা মন্দ, বাধা বিপত্তি, বাদ প্রতিবাদ করার লক্ষ্যেও তিনি কখনো ত্যাগ করেননি, বর্জন করেননি, নিন্দা করেননি, সমালোচনা করেননি, ঘেন্না করেননি, তাড়িয়ে দেননি। আমি দেখেছি, আমি দেখেছি ওই হিমায়তপুরের মাটিতে দেখিনি, দেওঘরের মাটিতে দেখছি। হিমায়তপুরের মাটিতে যার সাথে ঘটেছে তার কথা আমি শুনেছি। আমার সাম্প্রতিককালে 5খানা বই বেরোবে, যা অপ্রকাশিত, ভারতবর্ষের অন্যতম প্রণম্য বিদগ্ধ শব্দশিল্পী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার বইয়ের নামকরণ করে দিয়েছেন স্মৃতিধার্য। এই বইটি বেরোবে খুব শিগগিরই, শেষ পর্বের কাজ আমি করছি এখনো। এই স্মৃতিধার্যর মধ্যে আমি লিখেছি এই কাহিনী, যার কাছ থেকে প্রত্যক্ষভাবে শুনেছি, তার নাম কাশীশ্বর রায়চৌধুরী। ইনি 1935 সালের প্রথম ঋত্বিক সংঘের সর্বাপেক্ষা কনিষ্ঠতম ঋত্বিক সংঘের সদস্য ছিলেন, এই কাশীশ্বর রায়চৌধুরী। তিনি আমাকে বলছেন, আমার বাবা বিধুভূষণ রায়চৌধুরী, আমার নামে কমপ্লেন নেই এমন একটা দিন নেই, আমার পরিবারে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আসেনি এমন একটা দিন যায়নি। আমার বাবা তিতে বিরক্ত হয়ে আমাকে নিয়ে হিমায়তপুরে ঠাকুরের কাছে এসে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ। আমি কথাটা বলছি, ভাব এবং বোধ কি করে ইম্পার্ট করেছেন, পেশেন্স এবং টলারেন্স কি করে অ্যাক্টিভেট করেছেন দৃষ্টান্ত স্বরূপ অস্তিত্ব হয়ে, যা মানুষকে লাইক এ ম্যাগনেট আকর্ষণ করছে, যা মানুষকে আসক্ত করেছে। ঠাকুরের একটি বাণী আছে, আশ্রয় বলে
আশ্রয় বলে গ্রহণ করার চাইতে আসক্ত হয়ে গ্রহণ করা অনেক শ্রেয়। আশ্রয় আজ আছে, এর থেকে বড় আশ্রয় পেলে আমি চলে যাব, কিন্তু আসক্ত হলে পরে একে ত্যাগ করা আমার পক্ষে সম্ভবপর নয়। এই আশ্রয়ের চাইতে আসক্ত হয়ে গ্রহণ করা অনেক ভালো। সেই কারণেই পূজনীয় সমস্ত পূর্ব কর্মীগণ, পূজনীয় সমস্ত ভক্তজন, শিষ্যগণ, ঠাকুরের সেবক, পার্ষদ, পরিকরগণ কিভাবে আসক্ত হয়েছিলেন তারই মানচিত্র বর্ণনা করছি। সৎসঙ্গের অস্থি বৃদ্ধি কি করে বিনির্মিত হলো তার রূপরেখা চালচিত্রের মতন চিত্রিত করছি। হোয়াট ইজ সৎসঙ্গ মুভমেন্ট। ঠাকুরের কাছে এসে বললেন, বিধুভূষণকে বললেন কিছু কবেন, বলে হ্যাঁ আমার ছেলে কাশী এত দুরন্ত, এত দুষ্টু যে ওকে নিয়ে আমি কিছুতেই টিকতে পারি না ঠাকুর। একটা দিন যায় না যে কোনো অভিযোগ আসেনি আমার কাছে, কি করব বলতে পারেন। কাশীশ্বর আমাকে নিজে বলছেন, তখন তার 96 বছর বয়স। দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের কাছে আদ্যাপীঠ, আদ্যামা মন্দির, ঠিক ইন বিটুইন আদ্যা মন্দিরের এবং দক্ষিণেশ্বরের মাঝখানে ওর বাড়ি, আরএন ট্যাগর রোডে। তখন উনি একটা আশ্রম করেছেন ওখানে, সেখানে তিনি বসে আছেন, 96 বছর বয়স। আমাকে বলেন তুই বয় এখানে। আমি সামনে বসে, কাশীশ্বর 96 বছর বয়সে আমাকে তার স্মৃতি সরণিতে দাঁড়িয়ে সেই চিত্র উন্মোচন করছেন একটু একটু করে। বলতে বলতে বলছেন যে জানিস, আমি তখন সারা হিসেব করতেছি আমার বাবা যা ঠাকুরের কাছে করলো, এটাতে ভালো হবি না মন্দ হবি, আমার লাভ হবি না লোকসান হবে, আমি হিসেব করতেছি। সঙ্গে সঙ্গে দেখি ঠাকুর আমার দিকে দু চোখ মেলে তাকায়, গুরু নাচাচ্ছে। ঠাকুর নাচাতে নাচাতে করছে, তুই কি শালা আমার কাছে থাকবু? আমি হিসেব করতেছি, থাকলে লাভ হবে না লোকসান হবে। আমি এই হিসেব নিকেশ করছি, এক লহমায় শালা ধরে ফেলাইছে। ধরে ফেলে আমার কয় কি, আমার এখানে শালা সব মাল মজুদ আছে, বুঝেছিস? তুই যা যা চাস সব মাল শালা এখানে মজুদ আছে, ঘাবড়ায় না, থাকবু। আমি যখন ভাবছি, সঙ্গে সঙ্গে ভাবলাম সব মাল যদি মজুদ থাকে আমার থাকতে আপত্তি কি? হ্যাঁ করে দিলাম। শালা ওই থাকার হ্যাঁ করার সঙ্গে সঙ্গে আমার বাবা বিধুভূষণ রায়চৌধুরী ঠাকুরের কাছে আমাকে রেখে বাড়িতে রওনা হয়ে গেল। ঠাকুর বলেন থেকে যা আমার কাছে। আমি থেকে গেলাম। ঠাকুর ওখানে একজন মুসলিম মানুষ, তিনি চাষবাস করতেন, তাকে ডাক দিয়ে নিয়ে এসে, আমার যতটুকু নাম মনে আছে আমি লিখেছি, সামাদ না কি নাম, তাকে ডাক দিয়ে নিয়ে এসে ঠাকুর বললেন তুই যেসব চাষ করেছিস এর বাজার মূল্য, ফলের বাজার মূল্য কত হবির পারে? উনি বললেন যে কি করে কব ঠাকুর, এখন আমি কি করে কব কত হতে পারে, সেই সময় বাজার দর যা হবেনি তাই। তবুও তুই সর্বোচ্চ দাম কত প্রত্যাশা করিস? তুই যা ফল চাষ করেছিস কত প্রত্যাশা করিস? উনি একটা আনুমানিক বললেন। ঠাকুর তখন বললেন ধর শালা, বন্যায় সব ভেসে গেল, তখন তুই কি করবি? সব ফসল নষ্ট হয়ে গেল, কি করবি? উনি বললেন ঠাকুর ভাই, এখানে তো সেরকম বন্যা এখনো পর্যন্ত হয় নাই, হবি না, আপনি তো আসেন, আল্লাহ দয়া সে বন্যা হবি না, ধর হলো, কি করবি ক? হ্যাঁ বন্যা হলে আর কি করব, প্রকৃতির ওপর কার হাত আছে কন ঠাকুর ভাই? তারপরে বলেন ধর ঝড় ঝঞ্ঝায় সব শালা তেজ মারা গেল, কি করবি? আর ঝড় ঝঞ্ঝার উপরে কার হাত আছে কন ঠাকুর ভাই? ঠাকুর তারপরে বলছেন ধর কোনো মানুষে সারা চুরি করে খায় নিল, তখন কি করবি? সঙ্গে সঙ্গে ফাল পারে যাই ওই টুটি টিপে ধরে আদায় করবি, তাই তো? কিন্তু ঝড়ের উপরে হাত দিবে পারবি না, আর শালা বন্যা হলেও প্রকৃতির উপরে হাত দিবে পারবি না। তা সই, তোর কথাই সই শালা। এই বলে ভবানী সাহাকে ডাক দিয়ে বললেন, ভবানী এর কাছে ও যা সর্বোচ্চ দাম বলিছে তলে তলে সব দিবি, কেউ যেন টের না পায়। কাশীশ্বর এইটুকু বলে, বয়স হয়েছে 96, একটু দম নিয়ে নিস। একটু দম নিয়ে আমাকে বলছেন আমি তো কিছুই জানি না, আমি তো আমাদের বাগানের সব কেস মারাই যাচ্ছি, কিন্তু কোনো অভিযোগও নাই, কোনো মারধর নাই, কোনো নালিশ নাই, কিচ্ছু নাই, দিব্যি মৌতাক ফুলেল মেজাজে শালা চড়ে বেড়াচ্ছে হেমায়তপুরের মাটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অমীয় কথা শিল্পী, অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হেমায়তপুরের বার্ষিক উৎসবে গিয়েছিলেন। তার আগে কাশিমবাজারের মহারাজা তিনি হেমায়তপুর উৎসবে, তপবন বিদ্যালয়ের বার্ষিক উৎসবে গিয়েছিলেন। সেই কাশিমবাজারের মহারাজা যখন গেছেন, হঠাৎ অল অফ এ সাডেন মাইকে অ্যানাউন্স হচ্ছে, কাশীশ্বর রায়চৌধুরী তুমি যেখানেই থাকো এই মঞ্চে এসে হাজির হও, কাশিমবাজারের মহারাজা
তোমাকে স্বর্ণ পদক দিয়ে তোমার গুড কন্ডাক্টের জন্য, ভালো ব্যবহারের জন্য তোমাকে পুরস্কৃত করবেন। কাশীশ্বর এই বলতে বলতে দুটো চোখের কোল সজল হয়ে গেল। কাশীশ্বর আমাকে এইটুকু বলতে বলতে একবার লম্বা একটা নিঃশ্বাস নিয়ে আমার আমার যেন মনে হলো একটু ফুঁপিয়ে উঠলেন, দুটো চোখ সজল হয়ে উঠলো। গায়ের রং চাপা শ্যামবর্ণ, বয়স হয়ে গেছে, বিরাট গোঁফ। ঠাকুর গোঁফেরও বাংলা করেছিলেন। এই গোঁফ যে বড় চওড়া গোঁফ ছিল, ঠাকুর বলেছিলেন যে এই কাশি তুই যে গোঁচ রাখিছিস এর বাংলা কি কবের পাচ্ছিস? বলে গোঁফ দূর ভেড়ে, এর ভালো নাম হচ্ছে বীরকেশ। আমি যে বীর, এই কেশটা প্রমাণ করে ঠাকুর নাম দিয়েছিলেন বীরকেশ। এই বলেই বললেন। কাশীশ্বর তখন একটু একটু ফুঁপিয়ে উঠলেন, চোখ দুটো সজল হয়ে গেল। তারপরেই তিনি বললেন, আমি না শালা ওই শুনেই হাল পেরে পলাইছি। ঠাকুরকে খুঁজতে 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 দেখি ঠাকুর বাঁধের পাড়ে বসে রয়েছে। আমি সেইখানে ছুটে আসে হাঁপাচ্ছি। ঠাকুর আমাকে দেখি, হাঁপাচ্ছিস কেন? আমি তখন সামনে যাই, বললাম কি বাবা, বাবা বলে ডাকতেন। বাবা, আমাকে স্বর্ণপদক দেওয়ার কথা করছে মাইকে, নিয়ে নেগা, গলা বাড়া যে সারা স্বর্ণপদক দিচ্ছে, নিবি না? পলাইছিস কেন? যা চলে যা। বলে যাবো কি, কিসের জন্য সেটা শোনেন। কিসের জন্য? গুড কন্ডাক্টের জন্য, ভালো ব্যবহার, ভালো চরিত্রের জন্য। তা সেরকম চরিত্র না দেখলে কি এরা তোর সুদাই দিচ্ছে? হ্যাঁ, ওয়েরা যখন দিচ্ছে তা তোর ভালো চরিত্রের ভালো ব্যবহার না দেখে কি দিচ্ছে? ওয়েরে কি মুখ্য সূক্ষ্ম মানুষ? কোষ কি শালা, নিয়ে নেগা। কনফেশন কাকে বলে, স্বীকারোক্তি কাকে বলে, ডেমোক্রেসি কাকে বলে, খ্যাপন কাকে বলে? উন্মুক্ত মানুষের সামনে, অসংখ্য ভক্তজন পরিবৃত ঠাকুরের সামনে, অভ্যস্ত সংস্কারে আসক্ত, বিশুদ্ধ নয়, একটি অশুদ্ধ পদ দিয়ে অবতরণ করা, একটি অবিধি পূর্বক জীবন থেকে জাত হওয়া, অমার্জিত, অসংস্কৃত, অপরিশীলিত, অনভ্যস্ত চরিত্রের একটি অস্তিত্ব শ্রী শ্রী ঠাকুরের কাছে অনায়াসে সর্বজন সমক্ষে খ্যাপন করে বলছেন, আমার গুড কন্ডাক্ট নাই ঠাকুর। প্রথম থেকে আজ পর্যন্ত যে যে অপকর্ম করেছেন সব তিনি বলে দিলেন, উন্মুক্ত ভাবে প্রকাশ করছেন। ইতিমধ্যে যারা পরিচালক, যারা যারা এই ব্যবস্থা পরিচালনা করছেন, তারা নাম অ্যানাউন্স করে খুঁজে না পেয়ে শুনেছেন ঠাকুরের কাছে পদ্মার বাঁধের পাড়ে এই কাশি পৌঁছে গেছে। সবাই সেখানে এসছেন কাশীশ্বরের দিকে তাকিয়ে। যেই সবাই আসছেন ঠাকুর বলছেন, দিয়ে দেন সালা, পড়ায় দেন, পড়া দেন সালা, উয়ের গলায় সোনার মেডেল পড়ায় দেন। কাশীশ্বর এবার চুপ করলেন, দুটো গাল বেয়ে চোখে যেটা সজল হয়ে পরিপূর্ণ হয়ে উঠেছিল ওটা মুক্তোর দানার মতন ওই উজ্জ্বল চাপা রঙের চামড়ার ওপর দিয়ে গড়াতে গড়াতে বুকে আস্তে আস্তে নেমে গেল পেটের দিকে, বুক বেয়ে। কাশীশ্বর আমাকে বলছেন, জানিস ওই সামান্য একটা সোনার চাকতি দিয়ে দীর্ঘদিনের অভ্যস্ত সংস্কারের গহ্বর তিনি চাপা দিয়ে দিলেন। দিস ইজ ঠাকুর। তাই আমি আজকে এত বড়, এত বিরাট, এত ব্যাপ্ত পরিমণ্ডলের এত মানুষের মার্গ উন্মোচন করতে পারছি ওই প্রশিক্ষণের ভেতর থেকে। দিস ইজ সৎসঙ্গ মুভমেন্ট। এটি অসংগঠিত ব্যক্তি চরিত্রকে সংগঠিত ব্যক্তি চরিত্রে আংশিক হলেও তিনি কনভার্ট করতে পেরেছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এইভাবে ইন দ্য ইয়ার 1939, 1939 সালে তিনি দেখলেন এর সংখ্যা বৃদ্ধি করলেন এবং পাঞ্জা বৃদ্ধি করলেন। অধ্যর্যু, যাজক, সহ প্রতিঋত্বিক এইভাবে তিনি ভাগ করলেন। এবং তারপর থেকে ঋত্বিক সংঘের অধিবেশন শুরু হলো। এই ঋত্বিক সংঘের অধিবেশনের মধ্যে তখন 64 পয়সায় 1 টাকা ছিল। এই 64 পয়সায় 1 টাকার মধ্যে ইষ্টভৃতি, সস্তায়নী, পিতৃভৃতি, মাতৃভৃতি, পরিভৃতি, পারিপার্শ্বিক লোকসেবা যোগ্য বা ভূতযোগ্য, এইভাবে প্রত্যেকটি ভাগ করা ছিল, ঋত্বিকই ভাগ করা ছিল। এটি আশ্রমে চলে আসত।
এবং আশ্রমের কিভাবে ব্যবহার এবং বিনিয়োগ করবে। ঠাকুর চাইতেন স্টেট উইদিন স্টেট, গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট। সেটা কেমন হবে? সমগ্র বিশ্বজনীন রাষ্ট্রের কাছে তিনি একটি উপযুক্ত আদর্শ রাষ্ট্র ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করে উপহার দিতে চেয়েছিলেন, একটা স্ট্যান্ডার্ড হিসেবে উপহার দিতে চেয়েছিলেন। যে কোনো বিশ্বের রাষ্ট্র যেন এই রাষ্ট্র ব্যবস্থাকে অনুসরণ করে নিজেদেরকে সংস্কৃত করে তোলে। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা নির্ধারিত আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশনকে দেখে আমাদের ব্লাড গ্রুপ, স্টুল, ইউরিন এগুলোকে আমরা ল্যাবরেটরিতে গিয়ে আমরা এক্সাম করি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশনকে সামনে রেখে। ঠিক সেই রকম ইন্টারন্যাশনাল সমস্ত স্টেট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ সংগঠনকে সামনে রেখে তারা ব্যক্তি থেকে বিশ্ব পর্যন্ত নয়, ভ্রূণ থেকে বিশ্ব পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড সলিউশন ঠিক করে নেবেন। দিস ইজ সৎসঙ্গ মুভমেন্ট। ঠাকুরের কল্পনা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সাধনা ছিল তাই, প্রত্যাশা ছিল তাই। এবং সেইভাবে তিনি ঠিক করে দিলেন, ভাগ করে দিলেন যে প্রত্যেক কর্মী প্রত্যেক অঞ্চলে অঞ্চলে কাজ করবে। এবং এই যে কর্মী রিক্রুট হবে, যারা যাজক হিসেবে আসবে, ঠাকুর কয়েকটি পাঞ্জা প্রবর্তন করেননি, খালি প্রকাশ করেছিলেন। একটি হচ্ছে উদ্গাতা, এটার কোনো পাঞ্জা তিনি প্রবর্তন করার সুযোগ পাননি। একটি হচ্ছে ভিলেজ প্রফেসর, বাংলা করেছিলেন গ্রাম্য আচার্য। একটি করেছিলেন উদ্গাতা, একটি করেছিলেন শ্রমণ। এগুলো তিনি প্রবর্তন করার সুযোগ পাননি, বা পরিবেশ পাননি, বা মানুষ তো পারেনি। এইভাবে তিনি ঠিক করেছিলেন যে প্রত্যেক অঞ্চলে যে কর্মীবৃন্দ কাজ করবে সেখানে মানুষের প্রয়োজন। ইতিমধ্যেই আস্তে আস্তে ওই ব্যক্তি চরিত্রের আকর্ষণ, কোন ব্যক্তি চরিত্র? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ব্যক্তি চরিত্রের আকর্ষণ অসংখ্য মানুষকে আকর্ষিত করেছিল। তারা যখন আসছেন, থাকছেন, দেখছেন দিনে এবং রাত্রে। সমন্বয়াচার্য অবতার ও বরিষ্ঠার শ্রী শ্রী রামকৃষ্ণ সেজবাবু অর্থাৎ মথুরামোহন বিশ্বাসকে বলেছিলেন, জানো সেজবাবু, গুরুকরণ করতে হলে তাকে দিনে দেখবে, রাতে দেখবে, তবে গা বিশ্বাস করবে। বুঝলে সেজবাবু, দিনে দেখবে, রাতে দেখবে। ঠিক ঠাকুর অনুকূল চন্দ্র যেন সেই পরীক্ষা দিচ্ছেন, দিনে দেখাচ্ছেন, রাতে দেখাচ্ছেন। মানুষ দিন এবং রাত্রি এক করে যখন তাকে দেখে আসক্ত হচ্ছেন, আর এই আসক্তির সঙ্গে সঙ্গে তার জীবন বিচরণ বিনির্মাণকে প্রত্যক্ষ করছেন, মানুষ কর্মী হিসেবে সেখানে নিযুক্ত হচ্ছেন। ঋত্বিকাচার্য দেব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে শ্রী শ্রী ঠাকুর 1941 সাল থেকে 1944 সালের মধ্যে প্রায় 15 থেকে 16 খানা নির্দেশাবলী দিয়েছেন। আমি কয়েকটি বলছি। তিনি বলছেন, কেষ্টদা, কর্মী রিক্রুট করতে গেলে প্রথম দেখবেন সে 300 টাকা ফান্ড রেজ করতে পারে কিনা। খুব ভালো করে আমাদের স্মরণ করতে হবে 41 সালে 300 টাকার মূল্য কত ছিল। 41 থেকে 44 সালের মধ্যে 300 টাকার মূল্যমান কত ছিল, সেটা ভিক্ষে করে আহরণ করতে পারি কিনা। এই যে ভিক্ষা শব্দটি বললাম, এই ভিক্ষা কাকে বলে? ঠাকুরের অসংখ্য বাণী গ্রন্থের মধ্যে একটি বাণী গ্রন্থ, তার নাম হচ্ছে শাশ্বতী অখণ্ড সংস্করণ। এই শাশ্বতী বাণী গ্রন্থের মধ্যে ঠাকুর ভিক্ষার বর্ণনা করেছেন। আপনারা দেখে নেবেন, খুঁজে নেবেন, নেটেও পেয়ে যেতে পারেন। এই ভিক্ষা কাকে বলে তার প্রথম লাইনটা হচ্ছে, ভিক্ষা লোভী হতে যেও না, ভিক্ষা ব্যবসায়ী হতে যেও না। এই বলে বাণীটি শুরু করেছেন। তাহলে এই ভিক্ষা যখন আমি গ্রহণ করব, আহরণ করব, তাহলে সেই মানুষটিকে জয় করতে হবে। আর এই মানুষটিকে জয় করতে গেলে দীক্ষা নিন, ঠাকুরকে গুরুপদে বরণ করুন, এটা যাজন নয়। শ্রী শ্রী ঠাকুর ঋত্বিকাচার্য দেবকে বলেছিলেন, একটা মানুষ যখন একটা পরিবারে বা একটা অঞ্চলে বা একটা ব্যক্তির কাছে গিয়ে পৌঁছবে, সে প্রথম দেখবে তার ইমিডিয়েট নিডস কি, তার এক্ষুনি এই মুহূর্তের প্রয়োজন কি। সেই প্রয়োজনটা দেখে সে সঙ্গে সঙ্গে অনুমান করে অনুভব করবে। এর জন্য আপনি সাইকোলজি একটা কনডেন্স ফর্ম লিখে ফেলুন,
ফিজিক্স এবং কেমিস্ট্রির একটা কনডেন্স ফর্ম লিখে ফেলুন, ফিজিওলজির একটা ছোট্ট সংস্করণ করে ফেলুন, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি এবং ফিজিওলজি এর একটা সমাহার করে কর্মীবৃন্দকে প্রশিক্ষণ দিন, যাতে যে কোনো ব্যক্তি পরিবার পরিবেশের মধ্যে গিয়ে পড়েই তার উপস্থিত বুদ্ধির ভেতর দিয়ে সে মুহূর্তের মধ্যে তাকে সমাধানে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে। এটি হলে পরেই সে মানুষের কাছে সম্মানীয়, শ্রদ্ধেয় এবং গ্রহণীয় হয়ে উঠবে, তারপর তার কথা শুনবে। ঠিক এই ভাবটি পুণ্যপতি ট্রান্সের সময় তিনি বলছেন, যে তোকে অ্যাপ্রিসিয়েট করবে সে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। এইভাবেই তিনি প্রবেশ করতে চেয়েছিলেন। আমার চরিত্রকে ভর করে, আমার অভ্যাসকে ভর করে, আমার জীবনকে আশ্রয় করে তিনি মানুষের মধ্যে অনুপ্রবেশ করতে চেয়েছিলেন। আর এর ভেতর থেকে তিনি বলেছিলেন, একটা অঞ্চলে যতগুলো পরিবার আছে, ওই উদ্গাতা মণ্ডলী তারা আমার এই আদর্শ উদ্গীত করবে। উদ্গীত করার সঙ্গে সঙ্গে গ্রাম্য আচার্য 5খানা করে পরিবারের দায়িত্ব গ্রহণ করে। এই 5খানা করে পরিবার দায়িত্ব নিয়ে সকাল বিকেল দুবেলা আমরা যে একটা সমাজ, বহু মানুষ একই আদর্শকে যখন অনুসরণ করে, বহু মানুষ একই আদেশকে যখন গ্রহণ করে, বহু মানুষ একই আদর্শের অনুসারী হয়ে ওঠে, তখনই সমাজ সৃষ্টি হয়। সম মানে হচ্ছে সংহত, অজ মানে হচ্ছে গতি। সুতরাং এই সংহত গতি যাকে আশ্রয় অবলম্বন লক্ষ্য করে তার অভিমুখে গমন করতে থাকে, তখন একটি সমাজ সৃজিত হয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার আবির্ভাব সময় কালের পর থেকে তার পৃথিবীতে পার্থিব অস্তিত্ব অপ্রত্যক্ষে যাওয়ার আগে পর্যন্ত এই সংহত গতিকে সৃজন করে সঞ্চারিত করতে চেয়েছে। তাই আমরা একটা সমাজ, আমরা বলতে পারি সৎসঙ্গ একটা সমাজ। মেবি অনেক অনেক ভাগ হয়েছে, অনেক অনেক গোষ্ঠী হয়েছে, অনেক অনেক দল উপদল হয়েছে, অনেক বিভাজন হয়েছে, মেবি হতে পারে, আরো হোক, ওর ক্ষতি নেই। কিন্তু বীজ নামের পরিবর্তন হয়। এত ভাগ, দল, গোষ্ঠী, কোন্দল, উপদলে বিভক্ত, খণ্ডিত, বিভাজিত হওয়ার পরও বীজনামকে খণ্ডন করার শক্তি এখনো পর্যন্ত কারো হয়। সেকেন্ডলি, ওই আদর্শ নিবন্ধকে পরিবর্তন করার আংশিক পরিবর্তন করলেও, কিছু কিছু পরিবর্তন করলেও সামগ্রিক অস্থিবৃদ্ধির আন্দোলনকে পরিবর্তন করার সাহস এবং শক্তি এবং সাধন এখনো পর্যন্ত কারো হয়। ধ্যানের যে দেবতা, আরাধনা উপাসনার যে বিগ্রহ ব্যক্তিত্বের অস্তিত্ব, তাকে সরিয়ে দিয়ে তার পাশাপাশি অনেকে থাকতে পারেন, কিন্তু তাকে একদম একদম ডিলিট করে দিয়ে নতুন ব্যক্তিকে ধ্যান করার এখনো পর্যন্ত সেই শক্তি, সাহস, সেরকম অস্তিত্বকে আমরা পাইনি। সুতরাং একটা জায়গায় আমাদের সম্মেলন ঠিক আছে, আদর্শ এক, বীজ নাম এক, নিয়মাবলী এক, এবং অভিগমনের গন্তব্য এক, ধ্যেয় এক, উপাস্য এক, এটুকু আমাদের ঠিক আছে। তাহলে আমরা যারা এই সমাজভুক্ত অস্তিত্ব, আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমার পরণ পরিচ্ছদ, আমার খাদ্য পানীয়, আমার প্রয়োজন তোমারই সার্থকতাকে বহন করে অমৃতবাহী হয়ে চলুক। উপাসনার এই শব্দগুলো ডেইলি রুটিন প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসার দায়িত্ব এবং কর্তব্য একজন সৎসঙ্গ সমাজকর্মী হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, আমার রুটিনের মধ্যে পড়ে। এটা আমাকে স্বীকার করতে হবে। এখন এটা যদি পরিবর্তন হয়, যদি এটা যদি মানুষ প্রত্যক্ষ করতে না পারে, তাহলে আমি সমাজ বহির্ভূত হয়ে যাচ্ছি, রেজিস্টার্ড সৎসঙ্গে হচ্ছে, রেজিস্টার্ড ডিসাইপল হচ্ছি। আমি নিয়ম মানি না, আদর্শ মানি না, আমার ভেতরে সাইমেন্টেনিয়াসলি শক্তি, সততা, সাহস এবং ব্যক্তিত্বের ঘাটতি হয়ে যাচ্ছে। ঠাকুর তাই বলেছিলেন, ভিলেজ প্রফেসর যারা, তারা এরকম করে পাঁচটি পরিবারকে নিয়ে ইন্ডিভিজুয়ালি মর্নিং টিল নাইট একে অনুশীলনে অভ্যস্ত করবার চেষ্টা করে। যাজক কথাটা উৎপন্ন হয়েছে উন্তস্থ জ বর্গের জয় হসন্ত জজ। জজ মানে হচ্ছে সম্বর্ধনা করা। কাকে সম্বর্ধনা করা? আমার সামনে কেউ থাকলে তাকে তো সম্বর্ধিত, সম্যক রূপে বর্ধন করা।
আমি যে জীবনকে প্রত্যেক মুহূর্তে প্রত্যক্ষ করে তাতে আসক্ত হয়ে তাকে ধ্যান করার চেষ্টা করছি, সেই জীবনকে আমি বহন করে আচরণের মধ্য দিয়ে তার কাছে এসে সম্বর্ধনার মানচিত্রকে উন্মোচন করে দেখাচ্ছি, তুমি এইভাবে নিজেকে সম্বর্ধিত করো। কোথায়, কি, কেমন, কি ধরন, রকম, বৈশিষ্ট্যের প্রবলেম আমাকে বলো। এর পরবর্তীকালে হচ্ছে অধৈর্য। অর্ধ মানে হচ্ছে পথ, যু মানে হচ্ছে যুক্ত করা। সুতরাং এই পথের সাথে যুক্ত হতে গেলে পরে আমার অভ্যস্ত সংস্কারের সঙ্গে একজন সাধারণ মানুষ হিসেবে আমার সংঘাত এবং সংঘর্ষ হবে। এই সংঘাত এবং সংঘর্ষ যখনই আমার হবে, বাইল্যাটারাল, একটা একটা বাহ্যিক জীবনে হবে, একটা আন্তর্ভুবনে হবে। আন্তর্ভুবনে হবে যে বীজ নাম আমি জপ করছি, এই বীজ নাম সাদা চাদর মুড়ি দিয়ে জপ করতে করতেই আমার ভেতরে নিম্নাভিমুখী গতির সঙ্গে ঊর্ধ্বাভিমুখী গতির একটি ক্ল্যাশ হবে, কন্ট্রাস্ট হবে। তখন কি হবে? তখন শব্দ উত্থিত হবে। কি হবে? তখন ফ্ল্যাশ করবে, দ্বিদল বা তিসরা তিলে লাইট আসবে, কানে মেমব্রেনে সাউন্ড আসবে। এই শব্দগুলো কোন সময় কি শব্দ, কি লাইট আমি প্রত্যক্ষ করছি, অধৈর্য আমার কাছে জিজ্ঞাসা করবেন, এবং ওর সঙ্গে যা আমি প্রত্যক্ষ করছি, অনুভব করছি, তার সঙ্গে মর্নিং টিল নাইট ঠাকুর বলছেন চলা বলাই বলে দেয়। তাহলে আমার চলা বলা সেটা বলছে কিনা, না গুলগপ্প মারছি ভক্তজনের কাছে মাইকে দাঁড়িয়ে গুলগপ্প মারছি, না আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার খাদ্য পানীয় পরণ পরিচ্ছদ প্রয়োজন, এই সবটাকে ক্যারি করছে, নাকি গালগপ্প করে যাচ্ছি। অধৈর্য একে প্রত্যক্ষ করবে, লাইক এ ডক্টর, লাইক এ ফিজিশিয়ান। একে প্রত্যক্ষ করার পর একে কারেকশন করবেন। যেমন আমরা প্রেসক্রিপশন অদল বদল করি অ্যাজ পার আওয়ার ফিজিক, ঠিক অধৈর্য সেইভাবে একে প্রেসক্রিপশন করবে। তারপরে হচ্ছে ঋত্বিক, যে আমাকে ঋত পথে পৌরোহিত্য অগ্রে থেকে আমাকে আমাকে উন্মোচন করে এগিয়ে নিয়ে যাবেন, পৌরোহিত্য করবেন। এবং ঋতাঞ্চা সত্যাঞ্চা বাকচা মনশ্চা, এই প্রত্যেকটি ক্ষেত্রে তিনি আমাকে মার্গ উন্মোচন করতে করতে নিয়ে যাবেন ঋত্বিক দেবতা। এই টোটাল যা বর্ণনা করলাম, এগুলো প্রত্যেক মাসে মান্থলি রিটার্ন ফর্ম, প্রত্যেক 3 মাসে ত্রৈমাসিক কোয়ার্টারলি রিটার্ন ফর্ম, একদম উদ্গাতা থেকে সহপ্রতিঋত্বিক প্রতিঋত্বিক পর্যন্ত। প্রতিঋত্বিক এক একটা ডিস্ট্রিক্টে, এক একটা জেলার দায়িত্বে থাকবেন একজন করে প্রতিঋত্বিক। এই প্রত্যেকের কাছে এবং কেন্দ্রীয় আশ্রমে আমার এটি জানিয়ে দিতে হবে, মান্থলি এবং কোয়ার্টারলি রিটার্ন ফর্ম। কেন্দ্রীয় আশ্রম একে পর্যবেক্ষণ করবেন। এবার দেখবেন যে আমার এই অঞ্চল থেকে তারা যে ভক্তি ভালোবাসার অর্ঘ্য নিবেদন করে পাঠাচ্ছেন আশ্রমে, এর পরিমাণ কত। এই পরিমাণ দেখে ওখানে ইমিডিয়েট নিডস কি, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় আশ্রমের পরিচালক বৃন্দ এক লহমায়, এক মুহূর্তে, টুইঙ্কল অফ অ্যান আই, ওরা বুঝে যাবে এই অঞ্চলের ইমিডিয়েট নিডস কি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি 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 যা যা ইমিডিয়েট জীবনের পক্ষে প্রয়োজনীয়, সে নিডস কি, দীক্ষিত এবং অদীক্ষিত নির্বিশেষে। সেখানে সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের টিম গিয়ে সেই নিডস গুলোকে ফুলফিল করবে। তখন ওই ব্যক্তিগুলো উপকৃত হবে 24 আওয়ার্স। আমার ওই 5 জন পরিবারের যে ভিলেজ প্রফেসর, আমি প্রত্যেক দিন তাদের খবর নেব, এবং রাত্রিবেলাতে টোটাল 5টি পরিবারের খবর সেই পরিপূর্ণ অঞ্চল এবং মহকুমা এবং জেলার দায়িত্বে যারা আছেন তাদেরকে কনভে করে দেব। প্রতিনিধিক প্রত্যেক দিন সেই অঞ্চলের খবর কেন্দ্রীয় আশ্রমে কনভে করে দেবে। ঠাকুর আরো স্বপ্ন দেখেছিলেন, আমি যেখানে থাকি, আমার কেন্দ্রীয় আশ্রম যেখানে, এখান থেকে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর একটা করে অধিবেশন কেন্দ্র, বিহার অথবা মন্দির আমাদের নিজস্ব জমির ওপরে, আর যদি নিজস্ব জমি না হয় তাহলে ভাড়া করা কোনো জায়গায় আমাদের কেন্দ্র, বিহার, অধিবেশন কেন্দ্র, আশ্রম নির্মিত হবে। যদি টোটাল স্টেট ইনফ্রাস্ট্রাকচার ফেল করে যায়, যেমন করোনার সময় দেখলাম, তখন একজন 1 কিলোমিটার হেঁটে গিয়ে একটা ইনফরমেশন ওই সেন্টারে, এরকম করে 1 কিলোমিটার যেতে যেতে 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় আশ্রম সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফেল করলেও
সৎসঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ফেল করবে না। এবং যে কোনো পরিষেবা দিতে গেলে আমরা 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটারে আমরা সমস্ত পরিষেবার আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত, তৃণমূল স্তর পর্যন্ত আমরা সেই পরিষেবা পৌঁছে দিতে পারবো। আরেকটি কথা, হয়তো মিডনাইটে রাত 2টোর সময় আমি একটি প্রত্যন্ত গ্রামে থাকি, একদম প্রত্যন্ত রিমোট ভিলেজে থাকি, রাত 2টোর সময় আমার পরিবারে কারো জ্বর, পেট খারাপ, বমি, যে কোনো রকমের একটা ডিজিজ তৈরি হয়ে গেল, অল অফ এ সাডেন আমি ভিলেজ প্রফেসরকে টেলিফোনে এখন টেলিফোনে বলে দিলাম, তিনি সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের সবাইকে জানিয়ে দিল। যেহেতু প্রত্যেকদিন পরিচর্যা করছে, এই করতে করতে জেলা স্তর পর্যন্ত জেনে গেল গাড়ি, সাইকেল, হেঁটে যে কোনো মাধ্যমে একসঙ্গে 100টা লোক যদি আমার বাড়িতে মিডনাইটে দাঁড়ায়, কি প্রয়োজন যদি আমার পাশে এসে দাঁড়ায়, একই সঙ্গে স্থানীয় সব মানুষ প্রত্যক্ষ করবেন এই লোকটি একা নয়, এই পরিবারটা একা নয়, এর পেছনে প্রচুর মানুষ আছে। মেবি আমি হয়তো কাউকে পছন্দ করি না, তার বাড়িতে বিপদ হয়েছে, আমি হয়তো তার সাথে আমার সুসম্পর্ক নেই, ভালো সম্পর্ক নেই, তাকে আমি ঈর্ষা করি, বিদ্বেষ আছে, হীনমন্যতা আছে, দূরত্ব আছে, মেবি হয়েছে হয়তো। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 17 খণ্ডের পোস্ট প্রবাবলি 10 থেকে 11 পাতা অথবা 17 পাতার মধ্যে তিনি বর্ণনা করছেন, পরিষ্কার ভাষায় বলছেন যে তোমাকে যদি সে কখনো অপদস্থ করেও থাকে, অপমান করেও থাকে, অপছন্দ করেও থাকে, তুমি সেই মূল্যবান সেই স্ট্যান্ডার্ডে দেখবে না, তুমি দেখবে তোমার ইষ্ট স্ট্যান্ডার্ডে। ওর কাছে গিয়ে সাহায্য সহযোগিতা হজম করলে যদি তোমার ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠা অক্ষুণ্ণ হয়, তুমি তাকে হজম করে সেটাই সম্পাদন। আর তা যদি না করো তাহলে হীনমন্যতার শিকার হয়ে যাবে। এই হচ্ছে সৎসঙ্গ আন্দোলন। এইভাবে গ্রাসরুট লেভেল থেকে একটা আন্দোলন যখন সংগঠিত হয়ে আসে, তখন স্টেট লেভেলে গিয়ে, সেন্ট্রাল লেভেলে গিয়ে আমরা একটা শক্তিতে পরিণত হই, একটা সমাজবদ্ধ শক্তিতে পরিণত হই। এখন বর্তমান রাষ্ট্রিক ব্যবস্থায় আমাদের প্রয়োজন একটা সংখ্যা, একটা ভোট, আর কিচ্ছু না। ভোটের সময় আমার দরকার, তারপরে আমার আর কোনো গুরুত্ব নেই। কিন্তু এই সমস্ত ভোট যখন আমরা এক জায়গায় সংগঠিত হয়ে দাঁড়াবো, তখন উইথ দ্য পাওয়ার, তখন আমরা একটা সম্মিলিত শক্তি, তখন আমরা রাষ্ট্র শক্তিকে প্রভাবিত করতে পারি। তখন আমাদের শিক্ষা সংস্কার, বর্ণাশ্রম সংস্কার, বিবাহ সংস্কার, অর্থনীতি সংস্কার, শিল্প সংস্কার, কৃষি সংস্কার, এই কথাগুলো তখন লোকে একটু একটু করে শুনতে চেষ্টা করবে। আমরা হেভি ইন্ডাস্ট্রির পক্ষে নই, সৎসঙ্গ কখনো বৃহৎ ভারী শিল্পের পক্ষে নয়, সৎসঙ্গ সবসময় কটেজ ইন্ডাস্ট্রির পক্ষে, কুটির শিল্পের পক্ষে। ভারী শিল্প সেইখানে প্রয়োজন যেখানে অ্যাসেম্বলির, যেখানে বড় শিল্প প্রয়োজন, তার স্পেয়ার পার্টস গুলো সব কুটির শিল্পের মধ্যে ডিসবার্স করে দেওয়ার প্রয়োজন, তাতে বেকার সমস্যা সমাধান হয়ে যাবে। সৎসঙ্গ চায় যেখানে কৃষিতে আম বেশি, সেখানে কৃষি নির্ভর শিল্প কটেজ ইন্ডাস্ট্রিতে কনভার্ট করা। আমাদের মনোপলি মার্কেট, আমরা যদি প্রত্যেক পরিবার দীক্ষাপত্র যেমন ফিল আপ করি, ওই রকম প্রত্যেক পরিবারে যদি আমরা পরিবার পঞ্জি ফিল আপ করে নিই এবং ওই কোড নাম্বার দিয়ে একদম গ্রাসরুট লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত যদি প্রিজার্ভ করি, আমরা জানতে পারবো তার লেখাপড়া কিছু জানা নেই, সে হয়তো পাশ করা নেই, ম্যাট্রিক বা বিএ বা এমএ পাশ করা নেই, কিন্তু খুব ভালো হাতের কাঠের কাজ জানে। সে হয়তো পাশ করা নেই কিন্তু খুব ভালো কৃষি কর্ম জানে। সে হয়তো পাশ করা নেই কিন্তু সে খুব ভালো অমুকটা জানে। এটা বিদ্যা। ঠাকুর বৈশিষ্ট্যের সংরক্ষণ করতে বলেছে। আর এই বৈশিষ্ট্য, অন্তরের সুষম বৃত্তি বৈশিষ্ট্য যখন আমরা জানতে পারবো পরিবার পঞ্জির মধ্য দিয়ে, তখন আমরা সেই ব্যক্তিকে সেখানে ব্যবহার করতে পারবো। সংকটকালে কি হয়, শ্রীমদ ভাগবতে যখন হস্তিনাপুরের সাম্রাজ্য ফিরে পেলেন পাণ্ডববৃন্দ, তখন দ্বারকেশ্বর দ্বারকা অভিগমন করবার জন্য যখন বেরোচ্ছেন, তখন কুন্তী তার পথ রোধ করে দাঁড়িয়ে বলছেন, কোথায় যাচ্ছ কৃষ্ণ? কেন, এখন তো তুমি নিশ্চিন্তে সুখের সময়, এখন রাজ্য ভোগ করো, সব বিপদ চলে গেছে। বিখ্যাত শ্লোক শ্রীমদ ভাগবতে কুন্তী শ্লোক, কুন্তী স্তব বিখ্যাত। কুন্তী সেদিন উচ্চারণ করে বলেছিলেন, আমাকে বিপদের মধ্যে রাখো,
জনার্দন তুমি আমাকে সব সময় বিপদের মধ্যে রাখো, সংকটের মধ্যে রাখো, কারণ বিপদের সময় তোমাকে স্মরণ হয়, বিপদের সময় সংকটকালেই তোমাকে মুহূর্তে মুহূর্তে চিন্তন মনন ধ্যান হয়। আর সুখের যে সময়, সেইটি হচ্ছে মানুষের জীবনের আসল পতনের সময়। পুণ্যপুঁথির মধ্যে শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছেন, পতনের সময় কোনটা জানো? দুঃখের সময় পতনের সময় নয়, সুখের সময় হচ্ছে মানুষের পতনের সময়। সুতরাং এই সংকট বিপদের মধ্যে সুধীর দাসের একমাত্র চিন্তা, ধ্যান, মনঃসংযম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আর তার আশ্রয় এবং অবলম্বন হলো নাম। একমাত্র অবলম্বন এবং আশ্রয় হলো নাম। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছে। হঠাৎ হঠাৎ একদিন ওই রকম ব্রেনের মধ্যে কে যেন বলছেন, এই দরজাটা টান দিয়ে খোল। সুধীর দাস ভাবস্থ ঘোর অবস্থায় বলছেন, দরজা তো বাইরে থেকে ওরা বন্ধ করে রাখে, ভেতরে কে যেন কথোপকথন করছে, তালা দিতে ভুলে গেছে, শালা টান দিয়ে খোল দরজা। সুধীর দাস যন্ত্রের মতন কি দরজাটা ভেতর থেকে টান দিতেই দেখলো খুলে গেছে, আর যে ফৌজ পাহারা দিচ্ছে তারা ঘুমোচ্ছে। ঠাকুর তখন যেন ভেতর থেকে ঠাকুরের কণ্ঠস্বর ও অনুভব করছে, দৌড় সারা। সুধীর দাস দৌড়তে শুরু করেছে। এই পথ নির্দেশ, কোন পথে দৌড়বে, কোন রাস্তা দিয়ে যাবে, কিভাবে যাবে, এই মানচিত্র যেন তার মস্তিষ্কের মধ্যে কে কে প্রম্পট করছে, সেই অ্যাজ পার প্রম্পট সুধীর দাসের রুট ফলো করছে। আমাদের ভারতের সীমান্তে সে এসে পৌঁছেছে। যেদিন ওই জায়গা থেকে দেওঘরের দিকে আসছে, ঠাকুর সেদিন প্রায় বিকেল বিকেল গড়ানোর সময় ঠাকুর বসেছিলেন। হঠাৎ বললেন, চল একটু বেড়ায় আসি। বলে দেওঘরের রোহিণী রোডের ওপরে তিনি পেছনে হাত দিয়ে, কোমরে পেছনে হাত দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতেই হট করে থমকে দাঁড়িয়ে গেলেন। একটা শীর্ণ দাড়ি গোপ জরাজীর্ণ চেহারা একটা মানুষ আসছে। ঠাকুর দাঁড়িয়ে গেলেন, আর এগোলেন না। কিছুটা এগিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেলেন, আর এগোলেন না। বেশ কিছুটা কাছে আসার পর ঠাকুর দুটো হাত বাড়িয়ে দিলেন, আর ওদিক থেকে সেই ভদ্রলোক দৌড়তে দৌড়তে এসে ঠাকুরের পায়ের উপরে আছড়ে পড়লেন। ঠাকুর তাকে দুহাত দিয়ে তুলে বুকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তুই আসিছিস? সুধীর দাস ঠাকুরকে বলছেন, আমি কি এসেছি ঠাকুর? তুমি তো আমাকে নিয়ে আসলে, আমি কি আসতে পারতুম? ঠিক দক্ষিণেশ্বরের গঙ্গার ভাগীরথীর তীরে নাট্যাচার্য, যাকে আমরা বলি বাংলার শেক্সপিয়ার, স্পাইন অফ দ্য স্টেজ, গিরিশ চন্দ্র নাট্যাচার্য, তিনি একদিন দানাকালীকে সঙ্গে নিয়ে, কালী প্রসন্ন ঘোষ দানাকালীকে সঙ্গে নিয়ে হারান মাঝির নৌকার কাছে এসে বাগবাজারে দাঁড়িয়ে নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করে বলছেন, হারান, আগে বড়বাবু, এই দেখো তো গঙ্গার গঙ্গার টান কোন দিকে? হারান মাঝি একবার চোখ দিয়ে বললেন, আগে বড়বাবু, দক্ষিণেশ্বরের দিকে। ক্যা বাত, ক্যা বাত, চলো সারা দক্ষিণেশ্বর। বোতল খুলছে গলায় ঢালছে, বোতল খুলছে গলায় ঢালছে। ডানাকালী কালীপ্রসাদ ঘোষ পাশে বসে গিরিশ বাবুকে বলছেন, কোথায় যাচ্ছি বড়বাবু? বললেন, আমি কি আর যাচ্ছি, টান। শুনলে না? হারান মাঝি বললে, গঙ্গা টান নিয়ে যাচ্ছে, যেখানে টান নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি গো। এইবার এসে দক্ষিণেশ্বরের ঘাটে নৌকাটা বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে কালীপ্রসাদের হাত থেকে বিদেশি মদের বোতলটা গঙ্গা টুপ করে পড়ে গেল। আর যে টুপ করে পড়ে গেল, তখন যা সারা বড়বাবু জিজ্ঞেস করছেন, কি হলো? বলে, বিদেশি মালের বোতলটা গঙ্গা গিলে ফেললে বড়বাবু। বললেন, তাতে কোনো অসুবিধা নেই, চলো। এইবার নৌকো থেকে পাড়ে নামতে গিয়েই নেশাগ্রস্ত অবস্থায় হোঁচটকে ঠাস করে পড়ে যেতেই দেখলো বগলে হাত দিয়ে, দু হাত দিয়ে টেনে তুলছে একজন। তুই এসেছিস? সেদিন একই উত্তর দিয়েছিলেন নাট্যাচার্য, আমি কি আর এসেছি ঠাকুর, আমি কি আর এসেছি? টান যে আমায় তোমার কাছে নিয়ে এসে ঠাকুর, আমি কি আর এসেছি ঠাকুর, আমায় যে টান নিয়ে এসে তোমার কাছে। এত রাতে তুমি ঘুমাওনি ঠাকুর? এত রাতে তুমি ঘুমাওনি?
ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিরিশের চিবুকে হাত বুলোতে বুলোতে বলছে, ঘুমিয়েছিলুম তো, মা যে আমায় বললে। বেহেড হয়ে টলমলে পায়ে গিরিশ আসছে, যা ওকে ধর। তাই তো এলুম। এবার গিরিশ বলছে, এত আলো কেন ঠাকুর, এই অন্ধকার রাতে এত আলো কেন? ঠাকুর তখন গিরিশের কানের কাছে মুখ নিয়ে বলছেন, তুই কি দেখতে পাচ্ছিস? গিরিশ তখন বলছেন, আমি কি আর দেখতে পাচ্ছি ঠাকুর, তুমি যে আমায় দেখাচ্ছ, তুমি যে আমায় দেখাচ্ছ ঠাকুর, আমি কি আর দেখতে পাচ্ছি? ঠিক এমন করে ভক্তের সঙ্গে ভগবানের যে মাধুর্য মণ্ডিত লীলায়িত জীবন, সুধীর দাস তখন বলছেন, আমি কি আর এসেছি ঠাকুর, তুমি যে আমায় নিয়ে এসো ঠাকুর, তুমি যে আমাকে নিয়ে এসেছো। সেই সুধীর দাসকে আমি দেওঘরে দীর্ঘদিন দেখেছি। এই যে ক্রমাভিগমন ভক্ত এবং ভগবানের, একে আরো আরো প্রকট ভাবে আমার ব্যক্তি জীবনে আমি অনুভব করেছি। আমার ব্যক্তি জীবনে আমি অনুভব করেছি আরো প্রকট ভাবে। আমার আমার মেজ ভাই বাগুইয়াটিতে, আমরা তখন সবে জমি কিনে বাড়ি করেছেন বাবা, বাগুইয়াটিতে এসছি। সেই সময় আমার মেজ ভাইয়ের সিভিয়ার ডিপথেরিয়া হয়, ভয়ঙ্কর ডিপথেরিয়া হয়। এই ডিপথেরিয়াতে আমাদের যে হাউস ফিজিশিয়ান, তখন একটাই মাত্র এমবিবিএস ডক্টর বাগুইয়াটিতে, আমাদের হাউস ফিজিশিয়ান বললেন যে ওকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে, তা না হলে জীবন সংশয়, প্রাণ সংশয়। আমাদের বাগুইয়াটিতে তখন একমাত্র আমাদের বাড়িতে ল্যান্ড ফোন ছিল, টেলিফোন একমাত্র আমাদের বাড়িতে ছিল। আমাদের ল্যান্ড ফোনটা বেজে উঠলো, তখন দেওঘর থেকে ট্রাঙ্ক কল হতো, ট্রাঙ্ক কল আসলো। যিনি ফোন করলেন তিনি সরাসরি বললেন, গোবরদা আছেন? বললেন হ্যাঁ। বাবা ফোনটা ধরলেন, বললেন, শ্রী শ্রী ঠাকুর আপনাকে আগামীকাল সকালে দেখতে চেয়েছেন। আমার ঠাকুরদা আলিপুর জাজ কোর্টের খুব জোরে উকিল, পাবনা জাজ কোর্টে আমার ঠাকুরদা ওকালতি করতেন। ঠাকুরের বিরুদ্ধে পরেশ ঘোষ যে মামলা করেছিলেন, রঞ্জিত লাহিড়ী ঠাকুরের পক্ষে উকিল ছিলেন। দেওঘর পাবনা হিমায়তপুর আশ্রমে কমিশন বসেছিল, সেই কমিশনে আমার ঠাকুরদা পরেশ ঘোষের সহযোগী ব্যবহারজীবী ছিলেন। সেই ঠাকুরদা তখন পরবর্তীকালে পাবনা থেকে আলিপুর জাজ কোর্টে প্র্যাকটিস করেন। আমার ঠাকুরদা আমার বাবার দিকে তাকিয়ে বলেন, তুই এই মরণাপন্ন ছাওয়াল এখানে শুয়ে তুই এখন তোর অনুকূল ঠাকুরের ঠ্যাঙে পেনাম করবে যাবি? বাবা কোনো উত্তর দিলেন না। আমার মা, আমাদের বাড়ির কোলাপসিবল গেটটা ছিল, আমার মা দুহাত বাড়িয়ে দিয়ে বাবাকে আজকে বলছেন, মরণাপন্ন ছেলে রেখে তুমি যাচ্ছ ঠাকুরের কাছে? আমার বাবাকে দেখেছি একটা বিশ্বাস কাকে বলে, এই বিশ্বাসীকে অনুসরণ করো। ঠাকুর একটা লাইনে বলেছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, তোমাকেও বিশ্বাস আসবে। আমাদের চোখের সামনে ডেমনস্ট্রেটেড পার্সনিফাইড কোনো এক্সিস্টেন্স যদি না থাকে, শুধু লিটারেচার, থিওরি, ফিলসফি আমাদেরকে বিনির্মিত করতে পারে না। তাই ঠাকুর বলেছেন, ইষ্টের অবর্তমানে ওই ইষ্টে বাস্তব আপ্রাণ ইষ্টপ্রেমী কোন অস্তিত্বকে তুমি ফলো করো, অনুসরণ করো, সঙ্গ করো। আমরা দুবেলা প্রার্থনার মধ্যেও বলি, সাধ সঙ্গ মহিজে অনিত। আমি আমার জীবনের অভিজ্ঞতা দেখেছি, আমি উচ্চারণে ভুল করি। সাধ সঙ্গটাকে আমরা সাধু সঙ্গ বলি, সাধু সঙ্গ নয়। দন্ত সয়কার ধয় হসন্ত, সৎ মানে হচ্ছে সম্পন্ন করা, নিষ্পন্ন করা। যিনি ইষ্টের সমস্ত আদর্শকে বাস্তবায়নের জন্য, সম্পন্ন করার জন্য আপ্রাণ, সক্রিয় এবং সচেষ্ট, নির্ভেজাল ভাবে, অমলিন, অকপট, অবিকৃত ভাবে এমন কোন মানুষের, ভক্তের পরিকরের সান্নিধ্য প্রাপ্ত হয়ে তাকে অনুসরণ করতে হয়। তা না হলে পরে সব ফিলসফিতে কনভার্ট হয়ে যায়, লিটারেচারে কনভার্ট হয়ে যায়। আমরা তাকে ওই লিটারেচারকে আমরা আমরা ভালো করে আমরা অধিগম্য আমাদের কাছে হয় না, আমরা বুঝতে পারি না, বোধগম্য হয় না। কেন না আমরা শিব করতে বাদর করে ফেলি। আর ঠিক সেই কারণে আমি আমার জীবনে আমার ঋত্বিক দেবতা, আমার পূজনীয় পিতৃদেব ঠাকুরের অন্যতম ভক্ত পার্ষদ পূজনীয় গোবর মজুমদারকে দেখেছি। তিনি আমার মাকে বললেন, যে মেয়ে বিয়ের পিড়িতে গিয়ে বসলো, সেই সময় সেই লগ্নে যদি বিয়ে না হয়, সে মেয়ে তা কি কয় কত দেখি? আমার মা বললেন, লগ্ন ভ্রষ্টা। আমার বাবা আমার মাকে দাঁড়িয়ে বললেন, আমি যদি এই লগ্ন
ভ্রষ্ট হয়ে যাই ইহ জীবনে, এরকম লগ্ন আমার জীবনে আসবে কিনা আমি বলতে পারি না। আমাদের তখন গাড়ি ছিল, সেই গাড়িটা এখন দেওঘরে বাবা ঠাকুরকে দিয়ে দিয়েছিলেন। অস্টেনসি সেটা বড় গাড়ি, আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে, গেটের সামনে। বাবা ঘর থেকে বেরিয়ে গাড়িতে বসে দরজাটা বন্ধ করে গাড়ির কাঁচটা নামিয়ে আমার মাকে কি দৃঢ়তার সাথে, কি অকপট অমলিন নির্ভেজাল প্রত্যয়ের সাথে আমার মার দিকে তাকিয়ে বললেন, সওয়াল কখন ভালো হয় আমি কালকে ফোন করে জিজ্ঞাসা করবো, এই চালাও গাড়ি। পরিতোষ গাঙ্গুলি আমাদের ড্রাইভার, গাড়ি হুশ করে ছেড়ে দিয়ে চলে গেলেন। সকালবেলায় যখন বাবা গিয়ে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে ঠাকুরকে প্রণাম করছেন, তখন দেখছেন যে অসংখ্য মানুষ তাদের জীবনের সমস্যা, সংকট, যন্ত্রণা, ব্যথার কথা নিবেদন করছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন। বাবা হলেন খুব ভালো সময় তো, আমি আমি এই সময় গিয়ে আমার ছেলের সমস্যার কথা বলি। বাবা গিয়ে পেন নাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর আমার বাবার দিকে তাকিয়ে বলেন, তুই কি আমার কিছু কবি? ভাবলেন কিছুক্ষণ আগে, হ্যাঁ বলবো, আমার ছেলের সমস্যার কথা বলবো, আমার ছেলের অসুখের কথা বলবো, ভাবলেন কিছুক্ষণ আগে, কিন্তু মুহূর্তের মধ্যে ঠাকুর যেই বলেন, তুই কি আমার কিছু কবি, বাবা দুদিকে মাথা নেড়ে বলে, রাখবে না। ঠাকুর হাসলেন, হেসে বলে, সারা না কওয়াই ভালো, বয়। বসে পড়ল। তারপরেই কি কঠিন পরীক্ষা, তারপরেই আমার বাবাকে বলছেন, একটা গপ্প কর। আচ্ছা বলুন তো দেখি, ভাবুন তো দেখি, একটু একটু চিন্তা করুন তো দেখি, যার মরণাপন্ন ছেলেকে বাড়িতে রেখে এসে সে ঠাকুরের সান্নিধ্যে গুরু পাদপদ্মে এসছে, তাকে বলছেন গল্প বল। এটি কি গল্প বলার মতো মন, সময়, শরীর, ইচ্ছে, আগ্রহ, ভাব কি? কিন্তু ভক্ত, আমায় নইলে ভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। আমরা প্রার্থনার মধ্যে বলি, তুমি তোমার তজ্জাত সন্তান। এই আমি কে? আমি তোমার, তুমিরই উৎক্ষেপ। সত্যানুসরণের স্মরণের মধ্যে তিনি বলেছেন, যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তা অনন্ত বা অসীম, একে আমরা কনসিভ করতে পারি না, টাচ করতে পারি না, রিচ করতে পারি না। তাই তিনি সসীম আকার এবং আকৃতির মধ্য দিয়ে আমাদের কাছে ধরা দেন, আর আমরাও যে তারই উৎক্ষিপ্ত অস্তিত্ব, তার থেকে সৃজিত হয়েছি। আমরা বৃত্তি পরামৃষ্টতায়, প্রবৃত্তির মূলতার মধ্যে, রিপু বাহিত অরাতি আক্রমণের মধ্যে আমরাও বিস্মিত হয়ে গেছি বলে 1937 অক্টোবরে তিনি আমাদের বারবার ডেলি নকিং, ডেলি হ্যামারিং, ডেলি প্রোগ্রামিং এর মধ্য দিয়ে বলছেন, দেহি মে জীবন বৃদ্ধি নিয়তাঙ্গ স্মৃতি চিৎজুতে। সেই স্মৃতি দাও। কখনো কখনো কোন ভাগ্যবানে দেখিবারে পায় কি, আজিও সেই লীলা করেন গোড়ারায়। কখনো কখনো ভক্ত ভগবানের মিলন মাধুর্যের মধ্য দিয়ে সেই স্মৃতি ঝাঁকি দর্শনের মতন আমাদের কাছে উন্মোচিত হয়ে ওঠে। আর সেই সময় গোবর মজুমদার বললেন, গপ্প বসেন, শোনাচ্ছি। গপ্প শোনাচ্ছেন, দেখেন এইদিকে এক জমিদার, এইদিকে এক জমিদার, এটা হচ্ছে মেয়ের পক্ষ, এটা হচ্ছে ছেলের পক্ষ। ছেলের বাপ যে জমিদার, সে মেয়ের বাড়িতে আসছে। জমিদার একদম একদম নদীর পাড় থেকে আদর আপ্যায়ন করে সেই ছেলের বাপকে বৈঠকখানায় নিয়ে এসে বসালেন। বসানোর পর গপ্প গুজব কথাবার্তা এইসব, সেইসব আসতে কথা বল, সেইসব গপ্প গুজব কথাবার্তা এই সমস্ত হচ্ছে। এইসব কথাবার্তার মধ্যে ছেলের বাপকে সে তো বৈঠকখানায় বসালেন, বসে কথাবার্তা হচ্ছে, আদর আপ্যায়ন হলো। হওয়ার পরে ছেলের বাপ তামাক টামাক খেলেন, খেয়েতে বলছেন, তাহলে জমিদার বাবু এবার উঠি, এই বিয়ে ঠিক, কথা ফাইনাল। মেয়ের বাবা যে জমিদার, সে ছেলের বাবা বলছে, সে কি কথা কর্তা মশাই, আপনি অন্দরমহলে গেলেন না, মেয়ে দেখলেন না, বৈঠকখানায় জল খাবার তামাক খেয়ে আপনি বললেন এ বিয়ে ঠিক, ভেতরে গেলেন না, মেয়ে দেখলেন না। তখন ছেলের বাবা, মেয়ের বাবা যে জমিদার, তাকে বলছেন, বলেন কি, যে বাড়ির তামাক এত ভালো, সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে। এইটুকু যেই বললেন, ঠাকুর তামাক খাচ্ছিলেন, তামাক খেতে খেতে ফিক করে কাত হয়ে হাসতে শুরু করলেন। ঠাকুরের সমস্ত বুক, পেট, শরীর, আমরা যখন হাসি তখন শুধু আমাদের মুখটুকু হাসে। আমি আমার জীবনে গোটা শরীরই হাসি আজও পর্যন্ত প্রত্যক্ষ করতে পারিনি, এখনো পর্যন্ত পারিনি, আজও পর্যন্ত পারিনি যে
একটা একটা অস্তিত্বের সমস্ত সেলুলার সিস্টেম একযোগে অচ্ছেদ্য ভাবে ক্রিয়াশীল, হাসছেন, ঠাকুরের সমস্ত শরীরটা হাসছেন, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, হাসতে হাসতে খুব ক্ষীণ স্বরে শ্রী শ্রী ঠাকুর উচ্চারণ করলেন, শালা কি ড্যাশ ছিল আমার ঘরের, হ্যাঁ, বাড়ির বাড়ির ভিটেতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি কেমন, বাড়ির মানুষজন কেমন, চরিত্র কেমন, কুল কেমন, সংস্কৃতি কেমন, আভিজাত্য কেমন, ঐতিহ্য কেমন, চালচলন কেমন, চরিত্রের কেমন, সব সারা বাড়ির বাস্তুতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে টের পাওয়া যেত। আবার সে দেশ ফিরায় নিয়ে আসো। ঠাকুর যখন হাসছেন, আমার বাবার তখন চট করে মনে পড়লো, আমার আমার ছেলেটা মরণাপন্ন, যিনি সৃষ্টি করেছেন, যিনি অধীশ্বর, যিনি মালিক, যিনি পরমপিতা, তিনি আমার মতন একটি নাংলা মানুষের কথায় হাসছেন। আমার ছেলে মরতে পারে না, আমার আমার ছেলে মরতে পারে না, এই একটা ঝাঁকি দর্শনের মতন একটা বোধ আমার বাবার মনের মধ্যে কাজ করলো। আমি তখন জন্মাইনি। নাট্যাচার্য গিরিশচন্দ্র ফিরছেন স্টার থিয়েটার থেকে, স্টার থিয়েটার থেকে যখন ফিরছেন, তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী সুরত রানী আর গিরিশচন্দ্রের ভাই অতুল দুজনে দাঁড়িয়ে বলছেন, এখন তো বেহেড হয়ে ফিরছি, এখন বলে কি লাভ হবে? গিরিশচন্দ্রের পুত্র মরণাপন্ন, মেডিকেল কলেজের সাহেব ডাক্তার দেখে বললেন, এর বাঁচবার কোনো আশা নেই, কোনো আশা নেই বলে ডাক্তার জবাব দিয়ে ফিরে গেছেন। গিরিশচন্দ্র বাড়িতে ফিরে বোতল থেকে গ্লাসে ঢালছে, সিপ করে করে খাচ্ছে, আর একদিকে তার বউ সুরত রানী, আর একদিকে তার ভাই ভাই অতুল দুজনে ছেলের এবং ডাক্তারের কথোপকথনের বর্ণনা, ছেলের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে বলেন, ডাক্তার এই বলে গেছে। গিরিশ ভ্রুক্ষেপ করলেন না, বোতল থেকে গ্লাসে ঢালছে আর খাচ্ছে, বোতলটা খালি হয়ে গেল। সুরত রানী, তার স্ত্রী আর ভাই অতুল দুজনে দুজনকে বললে, বলে কোনো লাভ হবে না, মাথায় কিছু ঢুকছে না, ভারাক্রান্ত হয়ে গেছে নেশায়, দুজনেই ফিরে চলে গেল মরুককে ছেড়ে। গিরিশচন্দ্রের খালি বোতল, ওই ঘোড়ার গাড়িতে যে এসছিলেন, ওই ফিটান গাড়ির ঘোড়া গাড়ির কোচওয়ানকে ডাক দিয়ে বললেন, এই খালি বোতলটা টলটলে পায়ে এগিয়ে সেই কোচওয়ানের হাতে দিয়ে বললেন, এই বোতলটা নিয়ে সোজা দক্ষিণেশ্বর চলে যাবে, বুঝেছো? দাওরান বলল, হ্যাঁ। দক্ষিণেশ্বরে গিয়ে যাওয়ার আগে ওখানে গঙ্গায় গিয়ে 3টে ডুব দেবে, আর এই বোতল ভরে জল নেবে, ঠাকুরের ঠ্যাঙে ঢেলে দিয়ে ওই চরণামৃত করে নিয়ে আমার কাছে এক্ষুনি চলে এসো, আমার ছেলের মুখে দিয়ে দেবো। চাকর চলে গেল, একইভাবে ডুব দিল, জল ভরলো, শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে নিবেদন করলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, সে কি কথা, সাক্ষাৎ মা ভবতারিণী মন্দিরে রয়েছে, তুমি আমার ঠ্যাঙে জল দিয়ে তুমি আমার এই চরণামৃত নিয়ে গিয়ে কি করবে? মার কাছে যাও, মার কাছে গিয়ে বলো। চাকর মার কাছে গিয়ে বলল, কোচওয়ান বলে ওই বোতল নিয়ে এসে গিরিশচন্দ্রের বাড়িতে ফিরে এসে বোতল দিল। গিরিশচন্দ্র বোতলটা হাতে নিয়ে বলছেন, ঠাকুরের পায়ে চরণামৃত? বলছে, না, ঠাকুর আমায় এই বললেন, আমি মায়ের কাছে নিবেদন করে নিয়ে এসেছি। গিরিশের হাত থেকে বোতলটা ফেলে দিলেন, চুরচুর করে ভেঙে গেল কাঁচের বোতল ঘরের মধ্যে। ততক্ষণে 2টো বোতল খালি হয়ে গেছে, তার একটি বোতল নিয়ে গিরিশ ওই ঘোড়া গাড়ি চেপে নবাবতের কাছে নেমে চিৎকার করে ডাকতে ডাকতে ঢুকলেন, ঠাকুর, ঠাকুর তুমি জেগে আছো, ঠাকুর তুমি জেগে আছো, ঠাকুর। ঠাকুর তাক করে লাফিয়ে বিছানায় বসেছেন, আর ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায় তিনি ওই হম্বিতম্বি ডাক শুনে ঘর থেকে ফিরছেন। গিরিশের নজরে পড়েছে রামলাল। হঠাৎ হঠাৎ রামলালের দিকে তাকিয়ে বলছে, এই যে রামলাল, আর কাজ করে দেখিনি, একখানা ভালো কাঁসার পাত্র নিয়ে ঠাকুরের ঘরে এক্ষুনি এসো। রামলাল গিয়ে কাঁসার একটা বড় থালা নিয়ে ওই ঘরে ঢুকেছেন। গিরিশ গিয়ে ঠাকুরের তক্তপোষের কাছে বসে থালাটা মাটিতে রেখে ঠাকুরকে বলছে, ঠাকুর পা দুটো থালার উপরে নামিয়ে দাও, ঠাকুর পা দুটো থালার উপরে নামিয়ে দাও, ঠাকুর। 3বার বলার পর ঠাকুর তাকে বলছে, আমার পা দিয়ে কি করবে? যা বলছি তাই শোনো, পা দুটো নামাও, ঠাকুর। ঠাকুর পা দুটো আস্তে আস্তে নামিয়ে দিলেন, বাঁ হাত দিয়ে ঠাকুরের হাঁটু থেকে জল ঢালছেন, আর ডান হাত দিয়ে পদমার্জনা করতে করতে হাঁটুতে মাথা ঠেকিয়ে বলছেন, জানো ঠাকুর, আমি যখন বাড়িতে থিয়েটার থেকে ফিরেছি, তখন আমার বউ আর আমার ভাই যে কানে সমানে আমার ছেলের কথা বলছে, আমি সব শুনেছি, সব জানি, আমার ছেলে মরণাপন্ন। আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর, আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর,
আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর। আমি জানি, আমি আমি বিশ্বাস করি ঠাকুর, আমি বিশ্বাস করি ঠাকুর, আমি বিশ্বাস করি ঠাকুর, তোমার চরণামৃত আমার ছেলের মুখে দিলে আমার ছেলের মৃত্যু হবে না, বেঁচে যাবে। ঠাকুর তখন উচ্চারণ করেছিলেন একটা অদ্ভুত শব্দ, আহা, কি বিশেষ গো আমার গিরিশের, কি বিশেষ, ঠিক ছাড়া পাঁচ শিখে পাঁচানার বিশেষ। ভবতারিণী মন্দিরের দিকে মুখ করলেন, দুহাত কপালে ঠেকিয়ে তিনি বললেন, মা আমার গিরিশের ছেলেকে ভালো করে দে মা, আমার আমার গিরিশের ছেলেকে ভালো করে দে। তিনবার বলার পর দুহাত দিয়ে কাঁসার থালাটি নিয়ে গিরিশ চুমুক দিয়ে খেল। ঠাকুর তাকিয়ে বলেন, সে কি রে, তুই না বললি তোর ছেলেকে চরণামৃত নিয়ে গিয়ে খাওয়াবি? গিরিশ থালাটা মাটিতে রেখে ঠাকুরের ঠাকুরের দুটো পা বুকের মধ্যে জাপটে ধরে বললেন, কেন ঠাকুর, কেন ঠাকুর, তুমি যে এইমাত্র জিহ্বায় উচ্চারণ করলে, ঠোঁটে উচ্চারণ করলে আমার গিরিশের ছেলেকে ভালো করে দিই। আমার ছেলে তো ভালো হয়ে গিয়েছে ঠাকুর, আমার আমার ছেলে তো ভালো হয়ে গিয়েছে। তুই খেলি কেন? আমি খেলাম কেন? তোমার তোমার চরণামৃত আমি কেন খেলাম? তুমি যে আমায় একদিন বলেছিলে যে বাটিতে রসুন গোলা হয়, যতই মাজা ঘষা করো না কেন ওই বাটির থেকে রসুন গোলা গন্ধের কোনোদিন যায়নি গো। রসুনের গন্ধ বাটির গা থেকে কোনোদিন যায় না। আমার এই পাপি তাপি শরীর তোমার এই পুণ্য পাদোদক পান করে আমি যে রসুনের সেই গন্ধ মুক্ত হওয়ার চেষ্টা করছি ঠাকুর। ঠাকুর গিরিশের মাথায় হাত দিয়ে বলেছিলেন, কি বিশেষ, কি বিশেষ। ঠিক সত্যানুসরণের ছত্রে ছত্রে আমরা খুঁজে পাই বিশ্বাস বিস্তার এবং চৈতন্য নিয়ে আসে, বিশ্বাস সিদ্ধি নিয়ে আসে, বিশ্বাস বিশ্বাস করো, তারপরে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলছেন যা চাও তাই হবে।